যতই তারা বলুক না কেন বাজেট ডাবল হয়েছে, 32,000 কোটি টাকার বাজেট, কিন্তু মূলত এই বাজেটের মধ্যে তেমন কোনো সারবত্তা নেই। প্রাক্তন অর্থমন্ত্রী হিসেবে আমি বাজেট এট এ গ্ল্যান্স, অর্থমন্ত্রী ভাষণ সবটাই দেখেছি। এখানে জনগণের জন্য কাজ করার টাকারই কোনো সুযোগ নাই। রেভিনিউ খাতে, রাজস্ব খাতে যে খরচ হয়, আয় যা হয় ব্যয় তার চাইতে বেশি। আর মূলধনী খাতে খরচ যেটা দেখানো হয় মূলত কেন্দ্রীয় সরকারের স্কিমগুলো। আশা করে আমাদের সময়েও আমরা অনেক টাকা কথা বলতাম, কিন্তু আসতো 50%, 55%। তাই এই বাজেটেরও একই অবস্থা, স্বাভাবিক কারণেই 7 বছর আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা 8টা বাজেটের মধ্যে কোথাও সেই প্রতিশ্রুতি পূরণের আশ্বাস নাই। বেকারদের চাকরি প্রতিশ্রুতি পালন হবে না, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার কোনো কথা নাই, কর্মচারীদের 7ম বেতন কমিশন মোতাবেক যা যা দেওয়ার কথা সেগুলো করেনি, এবং ডিএ বকেয়া রয়েছে, সেই ডিএ দেয়নি। তো বিরোধী দল হিসাবে স্বাভাবিক কারণে সরকারের কাজকর্মে যেখানে ফাঁক ফুকর আছে সেই ভুলগুলো ধরিয়ে দেওয়া, যাতে সরকার তার থেকে শিক্ষা নিয়ে তারা এগুলো পূরণ করার চেষ্টা করে। এবং বিরোধী দলনেতার ভাষণ বরাবর সমস্ত হাউস, ট্রেজারি বেঞ্চ সহ শুনতে থাকে, কারণ তিনি প্রস্তুত হয়ে বক্তৃতা করেন কোথায় কোথায় দুর্বলতা আছে। কিন্তু এইখানে দেখা গেল রতনলাল নাথ, যিনি সংসদীয় মন্ত্রী এবং নিজেকে স্পিকারের বিকল্প ভাবেন, স্পিকারকেও মাঝে মাঝে নির্দেশ দেন সভা ঠিক করে চালান, এই ধরনের কথা বলার অভ্যাস আমরা দেখেছি গত 7 বছর ধরে, এটা আছে। কিন্তু এদিন উনি উত্তেজিত হয়ে পড়লেন। উত্তেজিত হলে স্বাভাবিক কারণে যা ভুল করার উনি সেই ভুলগুলো করলেন। জিতেন চৌধুরীকে জাত তুলে বারবার জাত জাত, কি জাত? তাইলে আমরা দেখলাম যে আজকে যারা শাসন করছে, যাদেরকে আমাদের পার্টি আমরা বলছি নব্য ফেসিবাদী, তো ফেসিবাদীরা সবসময় জাতি বিদ্বেষী হয়, হিটলার ইহুদিদের বিরুদ্ধে। আজকে আমরা দেখলাম এখানে রতনলাল নাথ, জিতেন চৌধুরী উপজাতি সম্প্রদায়ভুক্ত, তাই তাকে আক্রমণ করলেন। তাহলে জিতেন চৌধুরীকে আক্রমণ নয়, গোটা উপজাতি অংশের মানুষের কাছে এই মেসেজ গেল এই নব্য ফ্যাসিস্টরা উপজাতি বিদ্বেষী, এবং এটা বিধানসভায় রেকর্ড করালেন উনি। তারপর আরো এরপরেও যখন উনি বক্তৃতা করছেন, যখন একটার পর একটা তথ্য দিয়ে ট্রেজারি বেঞ্চকে অনেকটা কাট করে দাঁড় করিয়েছেন, তখন হঠাৎ উঠে তিনি বললেন মেলার মাঠে ঢুকিয়ে দেব, অর্থাৎ বিধানসভায় আসতে দেব না, তোমাদের পার্টি অফিসে তোমাদের ঢুকিয়ে দেব। তো এইরকম যে আচরণ, তার বিরুদ্ধে আমাদের পার্টি রতননাথকে ধিক্কার জানাচ্ছি, এবং স্পিকার এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি করছি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তার 1 নম্বর হলো তাকে বিধানসভায় ক্ষমা চাইতে হবে এই উক্তির জন্য। 2টো উক্তি, জাত তুলে কথা আর মেলার মাঠে ঢুকিয়ে দেব। দেশে কি গণতন্ত্র নাই? মেলার মাঠে ঢুকিয়ে দেব? তো এই যে রাষ্ট্রবাদীদের এই যে হুঙ্কার, এই হুঙ্কার ওনার মুখ থেকে শোনা গেল। আমরা গণতান্ত্রিক মানুষ, আমাদের মনে রাখতে হবে যে আরো ঐক্যবদ্ধ হয়ে আমরা জনগণকে তার বিরুদ্ধে সোচ্চার করব। তো আমি এটুকু বলতে চাই, রতনলাল নাথ, তার বয়স আমার প্রায় কাছাকাছি, 1 বছর এদিক সেদিক হবে। তা আমার বয়স 78, তাহলে তার বয়স 77।
তাহলে ৭৭ বছর বয়সে এত উত্তেজনা কেন? কম বয়সের ছেলে মেয়েদের উত্তেজনা থাকে, বয়স্করা সাধারণত ধীর স্থির হবে। তো উনি এত উত্তেজিত কেন? যেই দপ্তর গত 5 বছর চালিয়েছেন, শিক্ষা দপ্তর, এটাকে লাঠে তুলে দিয়ে গেছেন। এখন কৃষি দপ্তর আর বিদ্যুৎ দপ্তরকে সর্বনাশ করছে। তাহলে সে যেখানে যাবে সেখানেই সর্বনাশ হবে, এটা তার দলের মধ্যে কথা। তাই তিনি উত্তেজিত। বিরোধীরা যখন বলে তখন উনি খড়গহস্ত হন। এই যে মেজরিটি, এই মেজরিটি জুড়ে তো কথা। তীব্রামাথার সহায়তায় আজকে মেজরিটি, আর না হলে 34-33 এখন যায় তখন যায় সরকারের অবস্থা হতো। তো এই যে চিৎকার চেঁচামেচি করছো, এগুলো করে কোনো লাভ হবে না, নিজেদের চেহারাটাকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছ। একজন বর্ষিয়ান মন্ত্রী, তুমি কেন বিধানসভার মধ্যে বিরোধী দলনেতাকে জাত তুলে কথা বলবে? বিরোধী পার্টি নেতা কর্মীদের ইয়ে করে, বিরোধী দলনেতা যিনি আমাদের পার্টি সেক্রেটারি বলছে মেলার মাঠে ঢুকিয়ে দেব। তাহলে এই ধরনের ফেসিবাদী কথা আমরা মানি না। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ চালিয়ে যাব। যখনই যেখানে এই ধরনের ঘটনা করবে আমরা তার বিরুদ্ধে প্রচার করব। তাই আমি চাই এখান থেকে আমরা আহ্বান জানাবো স্পিকারের কাছে, তাকে নির্দেশ দেওয়া যে বিধানসভায় তুমি ক্ষমা প্রার্থনা করো এবং তোমার এই অংশ, এই বক্তৃতার অংশ ডিলিট করা হবে, বিধানসভার রেকর্ড থেকে যেটাকে বলা হয় এক্সপাঞ্জ করা হবে। আর মুখ্যমন্ত্রীকে বলতে হবে, আপনাকে যখন রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ করিয়েছেন তখন আপনি একটা তালিকা দেন মন্ত্রীদের, এইরকম কথা বলার লোককে মন্ত্রিসভায় রাখবেন কিনা আপনাকে ভাবতে হবে, না হলে আপনার ইমেজও খারাপ হবে। আমরা চাই মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে ছাঁটাই করুক, দলের অন্য কাউকে মন্ত্রী করুক, তাকে স্টেপ ডাউন করতে বলা হোক, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলা হোক। আমরা এই লড়াই যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা না হবে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এই বক্তব্য রেখে আমার মন্ত্রী রতননাথের ঘৃণ্য জাতি বিদ্বেষের বিরুদ্ধে জনগণ এক হন। রতননাথের ঘৃণ্য জাতি বিদ্বেষের বিরুদ্ধে জনগণ এক হন। বিধানসভায় মন্ত্রী রতননাথের অসভ্য আচরণকে জানাই ধিক্কার। বিধানসভায় মন্ত্রী রতননাথের অসভ্য আচরণকে নমিনেশন পেপার দাখিলের সময় তাকে একটা ওথ নিতে হয়, শপথ নিতে হয় সংবিধানের নামে যে আমি সংবিধান মেনে চলব। তো সংবিধান কি বলেছে? সংবিধান বলেছে যে বিধানসভা বা যে কোনো আইনসভা, লোকসভা, রাজ্যসভা বা বিধান পরিষদ, সেখানে যখন কোনো আলোচনা হবে সেই আলোচনায় সবাই যাতে সমানভাবে গুরুত্ব পায়, সবাই যাতে কথা বলতে পারে, এই সুযোগ করে দিতে হবে। এর দায়িত্বটা কার উপর থাকে? মূলত শাসক দলের উপর, যদি তাদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে। এখন কেন্দ্রে যারা, রাজ্যে যারা ক্ষমতায় আছেন, এই দলের কাছে গণতন্ত্রের কোনো সম্মান নেই। গণতন্ত্রের অধিকার সম্পর্কে তারা মানুষকে যেমন দিতে স্বীকার করেন না বা দেন না, বিধানসভার ভিতরে এখন গণতন্ত্রের কণ্ঠটাকে স্তব্ধ করে দিচ্ছেন। এমনিতেই আমাদের রাজ্যের বিধানসভায় 7 বৎসর হয়েছে তারা ক্ষমতায় এসছে, কথা বলতে দেন না, আলোচনা করতে দেন না, যা খুশি তা ব্যবহার করছেন, যেটা অসাংবিধানিক এবং নীতি বিরুদ্ধ। এবং বিধানসভার মধ্যে কতগুলি আচরণ বিধি, সেই মন্ত্রী হোক বিধায়ক তাদেরকে মেনে চলতে হয়। আচরণ বিধির বাইরে গিয়ে কথা বলা যায় না। আমরা লক্ষ্য করলাম যে এরা সরকারে আসার পর বিজেপি এই আচরণ বিধির মানতে রাজি না, তারা তাদের মতে করে চলতে চান। জনগণের সমস্যা তুলে তোলা আমাদের দায়িত্ব। আমরা রাস্তায় দাঁড়িয়েও জনগণের সমস্যা নিয়ে কথা বলি, বিসির মিটিং এর মাধ্যমে কথা বলি, সভা সমিতির মাধ্যমে কথা বলি, মানুষের পাশে দাঁড়াই। এটা হলো আমাদের কাজ। কাজে আমরা গণতন্ত্রে বিশ্বাস করে এই দায়িত্ব আমরা পালন করছি। কিন্তু লক্ষ্য করে গেল শাসক দল এটাকে সহ্য করতে রাজি না। তাদের বক্তব্য হল
তারা যা করবে সেটাকে মেনে নিতে হবে, তারা যা বলবে এটা এক বাক্যে মেনে নিতে হবে, তার কোনো প্রতিবাদ করা যাবে না এবং এর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এটা কোন গণতন্ত্র? স্বৈরাচারী ব্যবস্থাপনা। এটা ভালো লক্ষণ না। বিধানসভাতে যদি কথা বলতে না দেয়, লোকসভাতে যদি কথা বলতে না দেয়, এর পরিণতি একদিন শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ভুগতে হয়েছে। এই দেশে জরুরি অবস্থা জারি করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিলেন। লোকসভা বিধানসভাতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। বিরোধী দলের যারা জেলে পুরেছেন, কথা বলতে দেননি, এমনকি বিধানসভায় এবং লোকসভায় যেতে পর্যন্ত দেননি। তার ফল ওই দলকে ভুগতে হয়েছে। দেশের জনগণ তাদেরকে সমুচিত শিক্ষা দিয়েছে। আমাদের এই রাজ্যের বিধানসভায় এর আগেও একাধিক ঘটনা ঘটেছে। অধ্যক্ষ সভার, তিনি সবার কথা শুনবেন, সমানভাবে মর্যাদা দেবেন, সবাইকে বলার সুযোগ করে দেবেন, সভা পরিচালনার দায়িত্ব থাকে অধ্যক্ষ মহোদয়ের। কিন্তু আমরা লক্ষ্য করছি এখানকার বিরোধী দল প্রায়শই বলছে যে এখানে বিধানসভার ভিতরে আমাদের অধ্যক্ষ মহোদয় নাকি নিরপেক্ষ না। অনেক সময় উনি দেখা যায় শাসক দল যখন অসাংবিধানিক কথাবার্তা বলে, নিয়ম বহির্ভূত কথা বলে এবং কুরুচিকর কথা বলে, যেটা বলতে পারেন না, এটা দায়িত্ব গিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তার সমালোচনা করা, তার বক্তব্যটাকে খারিজ করে দেওয়া, অর্থাৎ এক্সপন্স করে দেওয়া। এটা লক্ষ্য করে যায়, এটা দায়িত্ব অধ্যক্ষ মহোদয়। আমরা লক্ষ্য করি উনি সেখানে কোনো ব্যবস্থা নেন না, দর্শকের ভূমিকা নেন। বরঞ্চ তার বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে বিরোধী দলকে নানাভাবে বাধা তৈরি করেন, বাধা সৃষ্টি করেন যে, এবং সময় কমান 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 খালি কমান। তো এই হলো শব্দ। এখন প্রশ্ন হল, আপনি সময় বরাদ্দ ঠিক করে দিন। যিনি এই যে ঘটনাটা ঘটিয়েছেন উনার নাম কম বললেই ভালো। এবং উনি এই বিধানসভা, আমিও তো ছিলাম 20 বছর, দেখেছি তো। যদি বিধানসভার সমস্ত কার্য বিবরণীগুলো বের করা হয়, আমার মনে হয় গোটা বিধানসভার যে সময়টা গিয়েছে তার বৃহদাংশ টাইমের অথবা না হলে 1/3 উনি একাই ব্যবহার করেছেন। অনেক অনেক সময় এটা হয়েছে। দেখা গেল উনি যখন বলবেন কেউ কিছু বলতে পারবে না, আর অন্যরা যখন বলবেন তখনই এটাকে বাধা তৈরি করা, কথা বলতে না দেওয়া। এইভাবে কি কথা বলা যায়? তাহলে রাস্তায় কথা বলতে পারবো না। যেমন ধরুন এই দিন দশমী ঘাট, জল নেই, বিদ্যুৎ ঠিকমতো পায় না, ভিতরের রাস্তাগুলো খারাপ, কাজকর্ম নেই টুয়েপে। মানুষের সমস্যা নিয়ে কথা বলতে চেয়েছিল রাস্তার কিনারে দাঁড়িয়ে, আর সেখানে গিয়ে কথা নেই, বার্তা নেই, আক্রমণ সংঘটিত করলেন, রক্তাক্ত করলেন সিপিএম এর নেতাদের। কথা বলা যাবে না। তাহলে কোথায় কথা বলবো? আপনারা কি বলছেন? এটা এই স্বৈরাচারী রাজ কায়েম হয়েছে দেশে, এবং এটা ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি যাদের, এবং নয়া ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এই ধরনের কাজ আপনারা করছেন। রাস্তায় কথা বলতে দেবেন না, বিধানসভার ভিতরে কথা বলতে দেবেন না। আরে এটা তো আপনারা শুধু নির্বাচিত হননি, জনগণ তো তাদেরকেও নির্বাচিত করে পাঠিয়েছে। বিরোধী দলের নেতা তিনি বিরোধী পক্ষের হয়ে কথা বলবেন এবং তাকে সময় দিতে হয়। আপনি যখন বিরোধী দলের নেতা ছিলেন, আমি তো দেখেছি, অনেকেই দেখেছেন, স্পিকারের কথা শুনতে চান না। স্পিকার বলছে বসুন বসুন, শর্ট করুন শর্ট করুন। আপনি আপনার যা পয়েন্ট আছে সবটা কমপ্লিট করতে কখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য রাখেন। আর কালকে বিরোধী দলের নেতা মাত্র 35 মিনিট কথা বলেছে। তিনি আগেই বলেছে যে আমি 1 ঘন্টা সময় নেব। সেখানে অধ্যক্ষ বলেছে একটু চিন্তা ভাবনা করে বলুন। কি জানি বলেছে সেটা বিধানসভায় যারা ছিলেন তারা বলতে পারবেন। এবং সেখানে গিয়ে 30-35 মিনিট কথা বলার পরে একটু পরে পয়েন্ট অফ অর্ডার বললে সাধারণত যিনি বক্তৃতা করেন তিনি বসে যেতে হয়। কি পয়েন্ট অফ অর্ডার? বাধা দেওয়া। পয়েন্ট অফ অর্ডার আনতে পারে তার বক্তব্যের মধ্যে যদি অসংসদীয় কিছু থাকে, অসংসদীয় কথাবার্তা থাকে, তার এগেইনস্টে পয়েন্ট অফ অর্ডার আনতে পারেন।
এটা কি বাধা তৈরি করা, কথা বলতে না দ্বারা বেলাইন করে দেওয়া, কি সোজা কথা বেলাইন করে দেওয়া। আসল কথা হলো কি, জনগণের সমস্যাগুলো যখন একটার পর একটা তুলে ধরছেন, কি জবাব দেবেন? জবাব যারা থাকে, জবাব যারা দিতে পারেন, তারা সাধারণত ধৈর্য সহকারে শুনেন বিরোধী দলের বক্তব্য। তারপর সরকার পক্ষর পাল্লা যখন আসে, সরকার পক্ষ তখন পয়েন্ট ওয়াইজ সেখানে জবাব দেন, এইটা এই বক্তব্যটা এটা না, আপনি যা বলেছেন সেটা ঠিক না, সুন্দরভাবে বললেন, এবং এটা হল নিয়ম বিধানসভার। কিন্তু আপনারা সরকার পক্ষ এখন বিরোধী নেতা কথা বলছেন, তিনি জনগণের সমস্যা যেগুলো, যেই সমস্ত বিষয়গুলি দৃষ্টিতে এসেছে, এই সমস্যাগুলো একটার পর একটা তুলে ধরছেন। এত অধৈর্য কেন? এত অধৈর্য তো থাকা ঠিক না। ধৈর্য সহকারে শুনুন, তারপরে দরকার লাগলে আপনি আপনার কথা বলুন। বিধানসভায় তো আপনারও কথা বলার সুযোগ রয়েছে। না, কথা বলতে দেব না, বাধা তৈরি করলেন।